ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এই চ্যানেলটা হচ্ছে লার্নিংয়ের জন্য, অর্থাৎ আমরা কিন্তু শেয়ার মার্কেট শেখার জন্য এই চ্যানেলটা খুলেছি, যার মাধ্যমে কিন্তু আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে অবশ্যই কোম্পানিগুলো অ্যানালাইসিস করি এবং তার সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে মার্কেটের অনেক নিউজ, বিভিন্ন স্টকের বিভিন্ন ব্রেকিং নিউজ বলুন, বিভিন্ন নিউজ বলুন, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করি। তো সেইগুলো সম্বন্ধে আপডেট থাকতে গেলে, অর্থাৎ মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট থাকতে গেলে আপনাদের কী করতে হবে? বেল আইকনটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, তার সাথে বেল আইকনটা প্রেস করতে হবে, অল বাটনটা প্রেস করতে হবে, তাহলে কিন্তু নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে আমরা দেখেছি যে নিফটি পড়েছে। দেখুন, নিফটি চার্ট দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ওপেন হওয়ার পর থেকে প্রায় ফ্ল্যাটই চলছিল। তো চলতে চলতে কিন্তু লাস্ট মোমেন্টে এসে নিফটির মধ্যে একটা ব্যাপক একটা গিরাবাট দেখা গেছে। তো লাস্ট মোমেন্টে কী হলো, যার জন্য নিফটি এতটা পড়েছে? কতটা পড়েছে? 0.64% কিন্তু পড়েছে। তো চলুন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি, আজকে নিফটির লাস্ট মোমেন্টে কেন হঠাৎ করে এতটা পড়লো। এই পড়াটা কি আরও কালকেও দেখা যেতে পারে? চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, আমাদের মার্কেটের সাথে চলে কি ডাউয়ের ফিউচার। তো ডাউয়ের ফিউচার দেখলে, অর্থাৎ আমেরিকার মার্কেট দেখলে দেখা যাবে, দেখুন আমেরিকার মার্কেটে কিন্তু বিশাল যে একটা গিরাবাট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে বোঝা যাবে যে আমেরিকার মার্কেট থেকে কিন্তু কোনো খবর কিছু বা নিউজ এসব কিন্তু আসেনি। আমরা যদি ইউরোপের মেজর স্টকগুলো দেখি বা ইন্ডেক্সগুলো দেখি, দেখলে দেখা যাবে জার্মানির মার্কেট পজিটিভ রয়েছে, ইউকের মার্কেট নেগেটিভ আছে, ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ আছে। তাহলে ওভারঅল বলা যেতে পারে কিন্তু যে বিদেশের মার্কেট থেকে যে বিশাল একটা খারাপ নিউজ এসছে, বা ইউরোপের মার্কেট থেকেও কিন্তু কোনো খারাপ নিউজ আসেনি মার্কেট পড়ার পিছনে। দেখুন, আমরা যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে ব্যাঙ্ক নিফটি কিন্তু এক সময় ভালোই পারফরমেন্স করছিল, অনেকটা উপরে ছিল। তো হঠাৎ করে কিন্তু ব্যাঙ্ক নিফটিও, নিফটি যেখান থেকে পড়েছে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিও পড়েছে। দেখুন, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসকে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে, যেখান থেকে নিফটি পড়েছিল যেই সময় থেকে, ঠিক সেই সময় থেকে ব্যাঙ্ক নিফটিও পড়েছে, সেই সময় থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসও পড়েছে। দেখুন, আমাদের নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন বা ফাইন্যান্সিয়াল সার্ভিস যে ইন্ডেক্সগুলো রয়েছে না, সেই ইন্ডেক্সগুলোর কোনো অস্তিত্ব নেই। আজকে নিফটি ফিফটি মানে নিফটির মধ্যে 50টা কোম্পানির বাড়া ওঠার মধ্যে দিয়ে কিন্তু নিফটি ফিফটি হচ্ছে ওঠানামা করে। ব্যাঙ্ক নিফটিও সেম জিনিস, যে ব্যাঙ্কিং সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু নিয়ে ব্যাঙ্ক নিফটি তৈরি। এইচডিএফসি ব্যাঙ্ক বলুন, আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, সবকটা নয় সরি, ততগুলো ওর আন্ডারে রয়েছে। তো অ্যাজ ইট ইজ কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস একই রকমভাবে কিন্তু কাজ করে। তো সবকটা ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে যে সবকটা ইন্ডেক্স কিন্তু একই সময় পড়েছে। দেখুন স্যার, আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্ককে দেখি, কেন এইচডিএফসি ব্যাঙ্ককে দেখছি? কারণ আমাদের নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সবকটাতে ওয়েটেজ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের। তো আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্ক দেখি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখা যাবে আজকের দিনে কত 1%-এর ওপরে পড়েছে। আমরা যদি এইচডিএফসি ব্যাঙ্কের লাস্ট মুভমেন্টের দেখি চারটা, তাহলে এই জায়গা থেকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক নিচে এসছে। তাহলে কোথাও যেন চারটা এই জায়গাটায় মিলে যাচ্ছে, যে যেই সময় থেকে এইচডিএফসি ব্যাঙ্ক নিচে এসছে সেই সময় থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস নিচে এসছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস যে সময় থেকে নিচে এসছে সেই সময় থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিও নিচে এসছে এবং নিফটিও কিন্তু নিচে এসছে। দেখুন, সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের। তো সবসময় এইচডিএফসি ব্যাঙ্ক যেদিকে চলবে সেরকম ব্যাপার নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকমটা দেখা যেতে পারে এইচডিএফসি ব্যাঙ্কের চাল যেদিকে হবে, যেহেতু ওয়েটেজ বেশি 50টা হচ্ছে কোম্পানির মধ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাঙ্কটার ওপর অনেকটা কিন্তু মার্কেটের ওপর নিচটা নির্ভর করে, মানে ওপরে ওঠা বা নিচে নামাটা। তার পাশাপাশি যদি আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখি, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে। চার্ট দেখলে দেখুন, যেই সময় থেকে ব্যাঙ্কিং সেক্টরগুলো, অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক বা ব্যাঙ্ক নিফটি পড়েছে, সেই সময় থেকে কিন্তু রিলায়েন্সও পড়েছে। তো অবশেষে কিন্তু রিলায়েন্স কিছুটা আফসাইড উঠে আবার একটু নেগেটিভ ক্লোজ দিয়েছে। এই আফসাইডটা ওঠারটাই কিন্তু কিছুটা মার্কেটকে উপরে উঠতে সাহায্য করেছিল লাস্ট মুভমেন্টে। তো স্যার, নিফটি চার্ট দেখলে কিন্তু আপনারা তাই দেখতে পারবেন, লাস্টের দিকে কিছুটা উঠেছিল কেন? কারণ রিলায়েন্স কিন্তু কিছুটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে আজকে নিফটির পড়ার পিছনে কারণ। দেখুন, হয়তো আপনাদের মধ্যে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আপনি যে বলছেন এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ সবচেয়ে বেশি, হ্যাঁ, আপনি কী করে জানেন? দেখুন, আমি জানি, আমি অনেকবার এই নিয়ে আলোচনা করেছি, তো আপনাদেরও সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিফটির মধ্যে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ কত? 11%-এর ওপরে, ঠিক আছে। রিলায়েন্সের ওয়েটেজ কত? 10%-এর ওপরে।
তাহলে দুটো যদি পড়ে তাহলে কত পার্সেন্ট? 21%। ওয়েটেজটা 1 বছর পুরনো দেখাচ্ছে এখানে, তো এখন কিন্তু ওয়েটেজ আরেকটু বেড়েছে। তো ধরুন এটা যদি ধরেন তাহলে দুটো পড়লে কিন্তু 21%, 22%-এর কাছাকাছি কিন্তু পড়তে পারে। তো বুঝতে পারছেন তো কেন এইচডিএফসি ব্যাংক পড়লে আমি বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে, অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এইচডিএফসি ব্যাংক পড়ছে মার্কেটকে টেনে কিন্তু নিচে নামাচ্ছে। চলুন আরও কিছু স্টক স্পেসিফিক নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো একটু দেখার চেষ্টা করি। দেখুন রেইমন্ডকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত পার্সেন্ট? 5.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই 5%, 5.5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেটা দেখে নিই। রেইমন্ডকে দেখলে দেখা যাবে কিন্তু প্রথমে কিন্তু কোম্পানিটা 7%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিসের জন্য? কারণ কিন্তু কোম্পানিটা নতুন বিজনেসে হচ্ছে কিন্তু এন্ট্রি করতে চলেছে। দেখুন, ফার্স্ট প্রজেক্ট লঞ্চ আউটসাইড, ঠিক আছে? তো কোম্পানিটা কিসের বিজনেসে লঞ্চ করতে চলেছে বা এন্ট্রি করতে চলেছে? দেখুন, রেমন্ড গ্রুপ এন্টার রিয়েল এস্টেট স্পেস, রেমন্ড রিয়েলিটি। তো কোম্পানিটা কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসে কিন্তু এন্ট্রি করছে। তো কোম্পানি নতুন একটা সেগমেন্টে এন্ট্রি করছে, তো স্বাভাবিকভাবেই এখন রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু তুঙ্গে চলছে। রিয়েল এস্টেটের ইন্ডেক্স দেখলে দেখা যাবে রিয়েল এস্টেটের ইন্ডেক্সই হচ্ছে 1 বছরে ডবলের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ ডিমান্ড কিন্তু এখন বাড়ছে, যার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানি রিয়েল এস্টেটের বিজনেসে ঢুকছে। তো রেমন্ডও কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসে কিন্তু প্রবেশ করেছে। মূলত এটাই কিন্তু কারণ আজকে কোম্পানিটা 5.5%-এর উপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখানোর পেছনে। দেখুন, পেটিএম আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা আপার সার্কিট বেড়েছে বলতে পারেন। তো আমরা যদি 5 দিনের চার্ট দেখি, তাহলে 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 19% মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে কি যা এলিগেশন আনা হয়েছিল পেটিএমের ওপরে বা যেসব খবর শোনা যাচ্ছিল সেগুলো সব শর্ট আউট হয়ে গেছে? একদম নয়। দেখুন, কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 1 মাসে কীরকম পড়েছে? 47% পড়েছে। এই যে পড়েছে, পড়ার মধ্যে যে যতটুকু উঠেছে সেটা কতটুকু উঠেছে? তো যখনই কোম্পানি সস্তা হয়ে যায় না, তখনই কিন্তু সেখানে অপারেটরদের এন্ট্রি হয়। তো কোম্পানি কন্টিনিউয়াসলি 5% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে বা আপার সার্কিট মারছে, তো আপনি কিন্তু বাই অর্ডার করে রেখে দেবেন না। কেন কি? কারণ কোম্পানি কিন্তু মোটেও স্টেবল জায়গায় আসেনি। যদি বাই করেন তাহলে কিন্তু রিস্ক থেকে যাবে। তো এই কোম্পানি বাদ দিয়ে প্রচুর কোম্পানি, ভালো ভালো কোম্পানি মার্কেটে রয়েছে, সেই কোম্পানিগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, যদি আপনি ট্রেডার না হন। এটা মাথায় রাখবেন স্যার। দেখুন, আইপিও, আমি কিন্তু সেই আইপিওগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করি, যেই আইপিওগুলোতে কিন্তু ভালো একটা গ্রে মার্কেট প্রিমিয়াম পাওয়া যেতে পারে। অর্থাৎ আইপিওতে বিট করলে পরে কিন্তু একটা ভালো লিস্টিং গেন পাওয়া যেতে পারে। দেখুন, রিসেন্টলি কিন্তু একটা আইপিও আসতে চলেছে, যেটা কি ভারত হাইওয়ে ইনভিট, রুপিস কত? 2500 করোড়। ওপেন হতে চলেছে কত? 28 তারিখ থেকে। তো এই যে আইপিও, সেই আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা যদি চান তাহলে কিন্তু কমেন্টসে লিখতে পারেন যে কততে ওপেন হচ্ছে, কবে অ্যালটমেন্ট পাবেন, কবে ক্লোজ হচ্ছে, গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে কত, সব ডিটেলসে, ঠিক আছে? তবে এটা মাথায় রাখবেন স্যার, এই যে ভারত হাইওয়ে আইপিও, এই আইপিওটা কিন্তু 28 তারিখ ওপেন হতে চলেছে। দেখুন, ইয়েস ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে আজকের দিনেও কিন্তু 4% মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট দেখি, দেখুন 5 দিনে 12% পড়েছে। আমরা যদি কোম্পানিটার 1 মাসের চার্ট দেখি, 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু 18% এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো অরিজিনালি কিন্তু 18% নয়, 8টা সেশনে কিন্তু কোম্পানিটা প্রায় 22%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। এই যে 22% পড়েছে, কটা সেশনে? 8টা সেশনে কিন্তু। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে এই কোম্পানিটার স্টেক সেল করা হচ্ছে। দেখুন, 15 তারিখ, 15 ফেব্রুয়ারি কিন্তু 1.3% স্টেক সেল করা হয়েছে। কত করোড়? 1057 করোড়, ঠিক আছে? যেটা কি ওপেন মার্কেটে কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে। কে করেছে? গ্লোবাল ইনভেস্টর একটা ফার্ম, কার্লি গ্রুপ। এই গ্রুপটার স্টেক আগে কত ছিল? 6.43, 6.43 ছিল। সেখান থেকে কিন্তু তারা স্টেক বিক্রি করার পরে এখন দাঁড়িয়েছে কত? 5.08। মূলত এই কারণের জন্য কিন্তু ইয়েস ব্যাংকের মধ্যে একটা এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু লাস্ট 8টা সেশনে কিন্তু প্রায় 22% মতন হচ্ছে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ছিল আলোচনা কিছু স্টক স্পেসিফিক এবং আজকে নিফটি পড়েছে কেন। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।